নারায়ণগঞ্জ শহরের পাশে যে এত সুন্দর জায়গা আছে এটা অনেকেরই অজানা। এখানে কেউ যায় আত্মতৃপ্তির জন্য আর কেউ যায় আত্মশুদ্ধির জন্য। এই জায়গার গল্প করার আগে ফোকো থেকে ঘুরে আসি। চিকেন ললিপপ, চিকেন স্টেক এবং এই রাইসগুলি নিয়ে আজকে আলোচনা হবে। এই খাবার দাবারগুলি কোন জায়গাটা পাওয়া যায় সেটা আপনাদের জানতে হবে। নারায়ণগঞ্জ ফোকর জামতলার এই শাহিন ডাক্তারের গলিতে আমরা জামাই বউ হাজির হয়েছি। এই জায়গাটা আমরা নতুন এসেছি, বিষয়টা এইরকম না। ফোকো ইটস হট এই বিষয়টা আপনারা সবাই জানেন, কিন্তু আমরা এই জায়গায় দুপুরবেলা কি কারণে এসেছি সেই বিষয়টা আপনাদের জানা উচিত। আমরা আজকে এসেছি এই রাইসটা খাওয়ার জন্য। এটার নাম হচ্ছে চিকেন স্টেক। এটার দাম 259 টাকা। 259 টাকা দিয়ে আপনি ভরপুর খেয়ে ফেলতে পারবেন, বিষয়টা এইভাবে আমি বলবো না। তারপর এইখানে যে চিকেন ললিপপটা আছে, এই চিকেন ললিপপটা হচ্ছে 6 পিস, দাম হচ্ছে 239 টাকা। 239 টাকার এই বিষয়টা খাওয়ার আগে আমি আপনাদেরকে বারবার বলবো, দুপুরবেলা যদি কেউ খাওয়া দাওয়া করতে চান সেই ক্ষেত্রে এই চিকেন স্টেকটা আপনারা আরামে খেয়ে নিয়ে যেতে পারেন। এই কোল্ড কফিটার বিষয়ে আপনারা সবাই জানেন, এটার দাম হচ্ছে 99 টাকা। এখন আমাদের কথা হচ্ছে আমরা যে জিনিসটা খাচ্ছি ওই বিষয়টা কি। এটা হচ্ছে চিকেন স্টেক, দাম 259 টাকা। 259 টাকা দিয়ে আপনি যেটাই খান, 239 টাকা দিয়ে যখন এই ললিপপ খাবেন তখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এখন আমাদের চিকেন ললিপপ আর চিকেন স্টেক এই দুইটা বিষয় একসাথে করে আমরা কি করছি এই বিষয়টা আপনাদের দেখা দরকার। আসলে আমরা দুইজনে দুপুরে খাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য যে পরিমাণ খাবার এখানে আছে আমাদের জন্য যথেষ্ট। তবে খাদক প্রকৃতি যারা আছে তাদের কোনো কিছুতেই মন ভরে না, তাদের পেটটাও আসলে মাশাআল্লাহ এই ড্যাগের মতন। ওই ড্যাগের ভিতরে এতটুকু জিনিস গেলে কখনোই পড়বে না। সাধারণ যে কোনো একজনের এই 259 টাকা দিয়ে আসলে পেট চুক্তি টাইপের খাওয়া দাওয়া হয়ে যাবে। আপনারা যদি মনে করেন এখানে খাওয়া দাওয়া না করে আপনার ঘরে খাওয়া দাওয়া করবেন, এইরকম পার্সেলের ব্যবস্থা আসলে ফোকো করে দিচ্ছে। নদী নালা খাল বিল পার হয়ে আপনারা যেখানেই দাঁড়াবেন সেখানেই ফোকো আপনার অর্ডার পৌঁছে দিবে। এই ভাই ব্রাদারদের সাথে হঠাৎ করে এই জায়গাটায় দেখা। আজকে আমরা নদী পার হয়ে কোন জায়গাটায় যাবো সেই বিষয়টা আপনাদের জানা দরকার। এই ভাইয়ের সাথে কথা বলে মনে হলো জন্মের পর থেকে এই ভাইয়ের সাথে আমার ব্যাপক পরিচয়। এইরকম পরিচয় ফোকো আপনার সাথে হতে চায়। আপনারা যেখান থেকে অর্ডার দিবেন এই স্পিডে ফোকো দৌড়ে গিয়ে আপনার খাবার দাবার পৌঁছে দিয়ে আসবে। সেই বিষয়টা আপনার চিন্তা করতে হবে না। আমরা আজকে বন্দর পার হয়ে যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে পুরনো বন্দরের সিরাজ শাহ আস্তানা। বন্দর ঘাট থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে সিরাজ শাহ আস্তানায় যাব, 50 টাকা ভাড়া নেবে, আপনাকে এই জায়গায় এসে পৌঁছে দিয়ে যাবে। কাদেরিয়া ভান্ডার সিরাজ শাহ আস্তানা। আমি আজকে এখানে এসেছি এই যে সোহাগ ভাইয়ের আমন্ত্রণে। সোহাগ ভাই আমাকে এই জায়গাটায় ঘুরতে নিয়ে এসেছে। সিরাজ শাহ আস্তানার কথা আমি আসলে অনেকের কাছে শুনেছি, আসলে অনেকবার দেখেছিও, কিন্তু সরাসরি কখনোই যাওয়া হয় নাই। আজকে আমি এখানে যে অনেকটাই মুগ্ধ, কারণ এই জায়গাটায় অনেক কিছুই আছে এটা ঘোরার জন্য। এটার ভিতরে কি আছে বা না আছে, এটার আধ্যাত্মিকতা এই বিষয়টা আমি আসলে কিছুই জানি না। কিন্তু আমি এখন যেই জায়গাটায় যাচ্ছি কাদেরিয়া ভান্ডারের যে সিরাজ শাহ ওনার মাজার শরীফে। ওনার মাজার শরীফে ঢোকার আগে আমার একটা জিনিস বারবার মনে হলো, এটা আসলে অনেকটাই দরগার মতন, মানে নবীগঞ্জ দরগা শরীফের মতো একটা ডিজাইন এটার মধ্যে করা হয়েছে। এটার স্থাপত্য শিল্পের মধ্যে এক ধরনের আঁচ রাখা হয়েছে, যেটা হচ্ছে সে আমলের মোঘলীয় স্টাইলের একটা জায়গা তারা তৈরি করার চেষ্টা করেছে। এখন আপনারা বলতে পারেন এত উঁচু জায়গায় তার মাজার কিভাবে হলো। ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, মানে আমার চোখের সামনে যে পুকুরটা আছে ওই পুকুরের মাটি কেটে এই জায়গাটা উঁচু করা হয়েছে। এই উঁচু অংশেই তার মাজার শরীফ করা হয়েছে। এখন অনেকেই বলে এটা দোতলা মাজার। এই বিষয়টা নিয়ে আসলে আমার কিঞ্চিত সন্দেহ ছিল, এটা এখন দূর হয়ে গেছে, কারণ এখন আমি নিজের চোখে দেখেছি। এই যে ফাঁকা অংশগুলো যেখানে দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে কি হবে এই বিষয়টা আসলে তারা নিজেরাই বলতে পারবে, আমরা কিছু বলতে পারি না। তবে অনুমান করতে পারি ভবিষ্যতে এই জায়গাগুলিতে তাদের উত্তরসূরিদের মাজার শরীফ হবে। এখন আপনারা যদি বাইরে থেকে বিষয়টা চিন্তা করেন, এত সুন্দর একটা পরিবেশে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। বেড়াতে আসার জন্য বা জানার জন্য আধ্যাত্মিকতার দরকার হয় না। এত সুন্দর একটা জায়গায় যখন আপনি ঘুরতে আসবেন তখন আপনার মনটা পবিত্র হয়ে যাবে, কারণ পবিত্র জায়গাগুলিতে আসলে পা রাখলেও নিজেকে অনেক বেশি ধন্য মনে হয়। এত সুন্দর একটা পরিবেশে নিজেকে যখন নিয়ে আসবেন তখন কিন্তু নিজের মধ্যে একটা শান্তি শান্তি ভাব আসবে। ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন সেই বিষয়ে একটু পরে বলছি। এখন আমি এর পিছনটা দেখতে চাই। আমি যেটা সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা লাইব্রেরি। লাইব্রেরির কথাটা আমি একটু পরে বলবো, কারণ লাইব্রেরির ভিতরে ঢুকতে হবে। এখন এটার পেছনের অংশে কি আছে সেই বিষয়টা দেখতে চাচ্ছি। যেই আস্তানাকে কেন্দ্র করে এই সবকিছু, তারকে যেই দিক দিয়ে ঘুরে দেখবেন প্রত্যেকটা জায়গায় একই রকম মনে হবে। এখন আমি যেই জায়গাটা দেখছি এটা হচ্ছে পুকুর পাড়। এখানে আসলে মাছ চাষ করা হয়। এই মাছগুলি দিয়ে কি করে সেই বিষয়টা আমি জানি না। তবে এই সুন্দর পরিবেশের মাঝখানে যখন আপনি ঘুরে ফিরে এই জায়গাটাতে আসবেন তখন আপনার বারবারই মনটা পরিতৃপ্ত হবে। আমি শুরুতেই বলেছি আপনি এখানে আত্মশুদ্ধির জন্য আসবেন না আত্মতৃপ্তির জন্য আসবেন, সেটা একান্তই আপনার নিজের বিষয়। এখন আমরা চলেন এটার ভিতরে কি আছে সেটা দেখে আসি। সিরাজ শাহ পাঠাগার। এই পাঠাগারের ভিতরে কি জিনিস আছে? এই পাঠাগারের ভিতর আসলে ইসলামিক অনেক বই আছে, যে বইগুলি পড়লে অনেক অন্ধকারে আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে। সিরাজ শাহ আস্তানার এই পাঠাগারটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। সব জায়গায় আসলে এই ধরনের পাঠাগার থাকে না। এত সুন্দর একটা জায়গায় আপনি যখন এসে বসবেন তখন আপনার কাছে কি পরিমাণ ভালো লাগবে বা কি পরিমাণ শান্তি লাগবে সেই বিষয়টা আপনার একান্তই নিজস্ব বিষয়। আমি বারবারই বলেছি এখানে কেউ আসে আত্মশুদ্ধির জন্য, কেউ আসে আত্মতৃপ্তির জন্য। আপনি আসলে কোন বিষয়টা আসবেন সেটা আপনার নিজের বিষয়। আমি এই জায়গাটা এসেছি ঘুরতে। এখন আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে দরবার শরীফ বলছে। এটার বাইরে কিছু বড় সুন্দর সুন্দর বাণী লেখা আছে।
কিন্তু ভিতরে কি হয় এই বিষয়টাও দেখা দরকার। এই বিষয়টা দেখার জন্য আমি যখন ভিতরে ঢুকতে চাচ্ছি তখন দেখলাম এই জায়গাটায় আসলে সাপ্তাহিক এবং মাসিক বিভিন্ন মাহফিল হয়। এই মাহফিলে পুরুষরা এই জায়গাটায় বসলেও মহিলাদের জন্য ওই ভিতরের অংশটা, পুরুষ মহিলাদের এই আলাদা আলাদা অংশ, এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে প্রত্যেক বছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতি এবং শুক্রবার একটা মাহফিল হয়, তাদের বাৎসরিক মাহফিল। এখন এইখানে যে বিশাল অংশটা দেখতে পাচ্ছেন, এলাকার বিভিন্ন ছেলেপেলেরা এখানে বিকালে খেলাধুলা করে। এই মাঠটাই এই ছেলেপেলেদের আসলে সবচেয়ে পছন্দের একটা জায়গা। আমরা এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোটাই একটা বাগান। এই বাগানটা ঘুরে যখন আপনি একটু ফিরে তাকাবেন, একটা ছোট্ট একটা পুকুরের পরেই দেখবেন এত সুন্দর একটা পরিবেশ। আর এই রাস্তাগুলি আগে ছিল, এখন তো পুরোটাই টাইলস। এখন আপনাদের মতো আমারও অনেক কিছু জানার ইচ্ছা ছিল এখানে, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি এখানে প্রতি বছর একটা মাহফিল হয়, সেটা আছে আমরা ওরস শরীফ বলি, বার্ষিক ওরস শরীফ, সেটা ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতি ও শুক্রবার। এখন আপনারা বারবার চিন্তা করতে পারেন এত সুন্দর একটা পরিবেশের নিয়েও কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি আছে। এখন এই বিষয়গুলো হতেই পারে। আমি একটা জিনিস বারবার মনে রাখি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি যে বিষয়টা নিয়ে তর্ক করব সেই বিষয়টা আমি নিজে কতটুকু জানি সেই বিষয়টা আগে জানা দরকার। তারপরে আমরা তর্ক করতে করতে এরকম চক্কর খেতেই পারি। আপনি ঘুরতে ঘুরতে একটা বিষয় তৈরি হবে একটা সময়, যে যখন আপনি বুঝতে পারবেন ঘটনা কোনটা সত্যি কোনটা মিথ্যা, সেটা একান্তই আপনার নিজস্ব বিবেচনার বিষয়। কারণ আল্লাহ আপনাকে বোধ বুদ্ধি সবকিছুই দিয়েছে। কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা আপনার চাইতে ভালো আসলে অন্য কেউ বলতে পারবে না। যদি সেটা আপনি না বোঝেন সেটা আপনাদের নিজস্ব সমস্যা। এখানে এসো ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেছে। আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর নাম রাত্রি, নারায়ণগঞ্জ স্কোয়াডের সে আসলে অ্যাডমিন। এখন আপনাদের ঘুরে ফিরে আবারও মনে করিয়ে দিই, আমি আছি সিরাজ স্যার এই আস্তানায়। এইখানে এই ভদ্র মহিলাকে দেখে আমরা ব্যাপক পুলকিত। তার হাসিটা মাশাল্লাহ, এমনিতেই তার নিজের রূপের নাই অভাব, এরপরে এই ফুলটা পরে যে হাসিটা দিয়েছে সবকিছুই আসলে বিলীন হয়ে যাবে। এই অন্ধকারের মাঝখানে এরকম আলো জ্বলবে, আবার আলোর নিচেও কিন্তু অন্ধকার থাকে। আলো অন্ধকারের মাঝখানে একটা রাস্তা আপনাদের খুঁজতে হবে। এখানে আসার পর আমাদেরকে যাওয়ার সময় অনেকগুলি আম গিফট করা হয়েছে। এই আম নিয়ে আমরা আসলে কাদেরিয়া ভান্ডার থেকে বিদায় নিব, তবে আবারও আসতে চাই, কারণ জানার তো আসলে শেষ নাই।